সাগর আইসিটি কেয়ারের আরও একটি টিউটোরিয়ালে আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় যেটি নির্ধারণ করেছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2 এর আমরা গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2 এর ডেটা ট্রান্সমিশনস প্রসেস এবং ডেটা ট্রান্সমিশনস মোড নিয়ে জেনেছিলাম। সো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় যেটি রেখেছি ডেটা ট্রান্সমিশনস মেথড। সো আমি পূর্বে বলে রাখি মেথড এবং মোড কিন্তু একই রকম না। প্রেরক থেকে প্রাপকে কে কার দিকে ডেটা ট্রান্সমিট হচ্ছে এবং গ্রাহকের সংখ্যা অনুযায়ী ডেটা ট্রান্সমিশনস মোড নির্ধারণ করা হয়ে থাকে। বা ডেটা ট্রান্সমিশনস মেথড হচ্ছে একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারের ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিট হওয়ার প্রক্রিয়াকে কী বলা হচ্ছে? ডেটা ট্রান্সমিশনস মেথড বলা হচ্ছে। কী বলা হচ্ছে? ডেটা ট্রান্সমিশনস মেথড। সো একসাথে প্রেরক থেকে প্রাপকে কতগুলো বিট যেতে পারে সেটির ভিত্তিতে ডেটা ট্রান্সমিশনস মেথড কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি রয়েছে প্যারালাল ট্রান্সমিশনস এবং আরেকটি রয়েছে সিরিয়াল ট্রান্সমিশনস সিস্টেম। ওকে, প্যারালাল ট্রান্সমিশনসের বৈশিষ্ট্য হচ্ছে প্রেরক থেকে যখন প্রাপকে ডেটা ট্রান্সমিট হয় তখন কিন্তু প্রত্যেকটি, ফর এক্সাম্পল আমি যদি কিবোর্ড থেকে একটা ডেটা পাঠাই, কিবোর্ড থেকে ফর এক্সাম্পল আমি একটা ডেটা পাঠাবো, একটা ডেটা প্রেরক থেকে প্রাপকে পাঠাবো। সো আসলে আমরা জানি যে প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিট করার সময় প্রত্যেকটা প্রেরক এবং প্রাপক উভয় কিন্তু বাইনারি বিট ছাড়া বোঝে না। সো আমরা এটা হয়তোবা পাঠাতে হবে 8 বিট, নাহলে 16 বিট, নাহলে 32 বিট অনুসারে। সো আমরা ধরে নিই এর জন্য আমরা কি 8টা বিট পাচ্ছি। এর জন্য কয়টা বিট পাচ্ছি? 8টা বিট। সো এর জন্য যদি 8টা বিট এরকম হয়ে থাকে 110, এর জন্য আমি এটা ASCII অনুযায়ী লিখি। ASCII অনুযায়ী 100001। ওকে, সো এর জন্য 8টি বিট। সো এই 8টি বিট প্রেরক থেকে প্রাপকে যাওয়ার জন্য 8টি তার ব্যবহার করবে। এটা হচ্ছে 8টি তার। এরকম হচ্ছে 8টি তার রয়েছে। এখানে 1টা এই বিট দিয়ে যাবে, 0টা এই বিট দিয়ে যাবে, এই তার দিয়ে যাবে। সো এভাবে প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিট হওয়ার সময় সেরকম কি প্রত্যেকটি তারের মধ্য দিয়ে কি আলাদা আলাদা বিটগুলা প্যারালাল বা বলতে সমান্তরালভাবে একই সময়ে যায়, প্রেরক থেকে প্রাপকে যায়। সো এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে যেহেতু প্রত্যেকটি তার দিয়ে আলাদা আলাদা করে বিট যাচ্ছে, সো এটা কি বেশ ফাস্ট। তবে সমস্যা হচ্ছে যেহেতু অনেকগুলো তার ব্যবহার করা হয় তাহলে কি কস্ট বেশি, কস্ট হাই, এই সিস্টেমের কস্ট হাই। এবং এটা ব্যবহার করা হয় শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে। কেননা বেশি ডিস্টেন্স হলে কিন্তু কি তারও বেশি লাগলে কিন্তু কি খরচও বাড়বে, কেননা তারের তো নির্দিষ্ট একটা মূল্য রয়েছে। সো এটা হচ্ছে প্যারালাল সিস্টেম, যেখানে প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিট হয় প্যারালালভাবে অসংখ্য তারের মাধ্যমে। এটার একটি উদাহরণ হচ্ছে আমরা জানি যে প্রিন্টারের ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকে প্রিন্টারের ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বা ইউএসবি পোর্টের ক্ষেত্রে কি এইসব ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সিরিয়াল ট্রান্সমিশনসের বৈশিষ্ট্য হচ্ছে প্রেরক থেকে প্রাপকের ডেটা ট্রান্সমিট হবে, বাট এতগুলা করে বিট একসাথে না, 1 বাইট বা 2 বাইট অনুসারে না। এটা যেমন 1 বাইট অনুসারে ডেটা ট্রান্সমিট হচ্ছে, পুরো 1 বাইট একসাথে চলে গেছে। 1 বাইট বলতে 8 বিট। বাট সিরিয়াল ট্রান্সমিশনসে প্রেরক থেকে প্রাপক একবারে ডেটা ট্রান্সমিট হয় না। ট্রান্সমিট হওয়ার সময় তারা যেটা সাহায্য নিয়ে থাকে, ট্রান্সমিট হওয়ার সময় একটা করে বিট যায়। ফর এক্সাম্পল ফার্স্টে আগে 1 যাবে, 1 চলে যাওয়ার পরে 0 যাবে, তারপরে যাবে আবার 0। এভাবে কি একটা বিট করে প্রেরক থেকে প্রাপকে কি ডেটা ট্রান্সমিট হয়। সো আশা করি বোঝা যাচ্ছে যে কীভাবে সিরিয়াল ট্রান্সমিশনে ডেটা ট্রান্সমিট হয়। তো খেয়াল করে দেখো, মনে করো আমার এর জন্য এরকম 8টি বিট ট্রান্সমিট হচ্ছে। ফর এক্সাম্পল বিয়ের জন্য এরকম কি 8টা ডেটা ট্রান্সমিট হচ্ছে। আমি একটু লিখে বোঝাই, 0 1 1 2 3 4 এরকম ট্রান্সমিট হচ্ছে। সো বিয়ের জন্য 8টা ডেটা ট্রান্সমিট হলো। তো প্রেরক থেকে প্রাপক যদি এরকম কন্টিনিউয়াসলি অনেকগুলা ডেটা বা অনেকগুলা ট্রান্সমিট হয় ডেটা, তাহলে কিন্তু প্রেরক এবং প্রাপক এদের মধ্যে অসমঝোতা তৈরি হয়ে যাবে। কেমনভাবে? সে আইডেন্টিফাই করতে পারবে না, প্রেরক এবং প্রাপক আইডেন্টিফাই করতে পারবে না আসলে এটা যেটা আসলো সেটা কি এবং এটা শেষ কোথায়।
বিটগুলো যখন কন্টিনিউয়াসলি আসবে, বিটের শুরু বা শেষ তারা কি বুঝতে পারে না। সো প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিট করার সময় সিরিয়াল ট্রান্সমিশনসে বিটের শুরু বা শেষ বোঝানোর জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয়, সেই সিস্টেমটার নাম হচ্ছে সিনক্রোনাইজেশনস পদ্ধতি। সেটাকে বলা হয় সিনক্রোনাইজেশনস পদ্ধতি, যেখানে বিটের শুরু বা শেষ কি স্পষ্টভাবে বোঝায় দেওয়া হয় সিরিয়াল ট্রান্সমিশনসে। হ্যাঁ, একটি বিটের শুরু কোথায় বা কতগুলি বিট একসাথে ট্রান্সমিট হতে পারবে একসাথে, সেটার ভিত্তিতে সিনক্রোনাইজেশনসের ভিত্তিতে সেটা কি 3 প্রকার। সেগুলো রয়েছে পর্যায়ক্রমে অ্যাসিনক্রোনাস, আরেকটি রয়েছে সিনক্রোনাস। হ্যাঁ, মানে এ অরটা বাদ দিলেই কিন্তু কি সিনক্রোনাস হয়ে যায়। এবং আরও একটি যেটি রয়েছে সেটা হচ্ছে আইসোক্রোনাস। সো সিনক্রোনাইজেশনসের ভিত্তিতে এই 3টি আসলে সিনক্রোনাইজেশনসের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে। সিনক্রোনাইজেশন, ওকে। সো সিনক্রোনাইজেশনসের ভিত্তিতে সিরিয়াল ট্রান্সমিশনস 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। তো আমাদের আজকের ক্লাসে আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং কি এই যে আইসোক্রোনাস। হ্যাঁ, সো আমরা টপিকটা স্টার্ট করি। সো প্রথমে যেটা করব আমরা প্রথমে অ্যাসিনক্রোনাস নিয়ে কথা বলবো, অ্যাসিনক্রোনাস। ওকে, সো আমরা স্টার্ট করছি অ্যাসিনক্রোনাস দিয়ে। অ্যাসিনক্রোনাস, ওকে। সো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনসে সবথেকে বিশেষ বৈশিষ্ট্য যেটা আমাদের মাঝে আমরা পাই, যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনসে প্রেরক থেকে প্রাপকে যে ডেটা ট্রান্সমিট হবে, এই প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিট হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার। কি বললাম আমি? ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, ঠিক আছে। ক্যারেক্টার বলতে কী বোঝানো হচ্ছে? এ একটা অক্ষর না, এটা একটা ক্যারেক্টার। বি একটা ক্যারেক্টার। স্টার, প্লাস, ডিভাইডেড বাই, মাইনাস, এই প্রত্যেকটি কিন্তু কি এক একটি ক্যারেক্টার। সো প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিট হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে একসাথে 8টি বিট যায়, তারপর আবার 8টি বিট যায়, এভাবে 8টি বিট যায়, বাট সিরিয়াল ওয়াইজ। কেননা এই অ্যাসিনক্রোনাস কিন্তু সিরিয়াল ট্রান্সমিশনসের কি একটি রূপ। তো প্রেরক থেকে প্রাপক ডেটা ট্রান্সমিট হয় কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার। সো আমরা জানলাম ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। ওকে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, CHAR, এটা দ্বারা আমরা আসলে ক্যারেক্টার বোঝালাম। ওকে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এবং প্রত্যেকটি ক্যারেক্টার কয় বিটের? প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু 8 বিটের। কয় বিট? 8 বিটের ক্যারেক্টার, প্রত্যেকটি 8 বিটের ক্যারেক্টার। সো এতটুকু আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের কাজে লাগবে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, যে এখানে প্রেরক থেকে প্রাপক ডেটা ট্রান্সমিট হচ্ছে। সো একটি ক্যারেক্টার যাবে, তারপর আরেকটি ক্যারেক্টার যাবে। সো এই যে ক্যারেক্টারটি যাবে, প্রত্যেকটি ক্যারেক্টারের শুরুতে এবং শেষে, ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? একটা স্টার্ট বিট ব্যবহার করা হয়। আমি একটু ডান সাইডে লিখে দেখাই। এখানে ক্যারেক্টার যাচ্ছে, একটা ক্যারেক্টারের আগে একটা স্টার্ট বিট ব্যবহার করা হয়, একটা স্টার্ট বিট ব্যবহার করা হয়। ওকে, স্টার্ট বিট 1 বিটের হয়, আর একটা ক্যারেক্টার কয় বিটের হয়? একটা ক্যারেক্টার কিন্তু 8 বিটের হয়। কয় বিট হয়? 8 বিট। ওকে, এবং ক্যারেক্টারটা যাওয়ার পরে শেষে কিন্তু একটি অথবা 2টি স্টপ বিট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? স্টপ বিট হচ্ছে প্রত্যেকটা স্টপ বিট একটি হতে পারে বা 2টি হতে পারে। সো আমরা ফর এক্সাম্পল 2টি বিট ধরলাম, হাইস্টাই ধরলাম। তাহলে খেয়াল করে দেখো, একটি ক্যারেক্টারকে পাঠাতে হলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনসে সর্বমোট কতটি বিট লাগে? 11টি বিট লাগে। হ্যাঁ, মূল বিট হচ্ছে 8টি ছিল। এই 8টির সাথে এটা প্রকৃত ডেটা ছিল 8 বিট, ঠিক আছে। এবং অতিরিক্ত বিট, মানে এটাকে পাঠানোর জন্য অতিরিক্ত স্টার্ট বিট এবং স্টপ বিট মিলে অতিরিক্ত বিট ছিল 3 বিট। তো সর্বমোট কতটি বিট হলো? 11টি বিট হলো। কতটি বিট হলো? 11টি বিট। ওকে, সো এতটুকু কি আমরা বুঝতে পারি। এবং প্রত্যেকটা ডেটা ট্রান্সমিশন সিস্টেমের কি রয়েছে? দক্ষতা কি নির্ণয় করা যায়? দক্ষতা নির্ণয় করা হয় আসলে, খেয়াল করে দেখো, দক্ষতা মূলত নির্ণয় করা হয় এরকম n দ্বারা। দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে
আমরা দক্ষতা নির্ণয়ের সূত্র ডেটা ট্রান্সমিশন মেথড অনুযায়ী আমরা পাই। তোমরা এখানে দুই ধরনের দক্ষতা দেখতে পারবা, অ্যাসিনক্রোনাস এবং কি সিনক্রোনাস। তো দক্ষতার সূত্র হচ্ছে প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা ইনটু 100, যেহেতু 100 মাল্টিপল করা হয়েছে তাহলে কি এখানে কি দিব, পার্সেন্টেজ দিব 100%। তো খেয়াল করে দেখো এখানে প্রকৃত ডেটা কত, প্রকৃত ডেটা হচ্ছে 8 বিট। ওকে, মোট কত, মোট হচ্ছে এই যে মোট হচ্ছে 11 বিট, এবং এটাকে যদি 100 দ্বারা পার্সেন্টেজ করা হয়, 100 দ্বারা পার্সেন্টেজ করা হয়, তাহলে তোমরা খেয়াল করবা যেটা দক্ষতা বের হবে, এই যে আমরা ফর্মুলাটা বের করলাম সেটা দক্ষতা বের হবে 72.73%, 72.73%। তো তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলে সেটা কি তোমরা কি বের করে নিতে পারো, হ্যাঁ। সো এটার ফলাফল আসবে 72.73%, যেটা কিনা তার মোট ডেটা এবং প্রকৃত ডেটার ভিত্তিতে কি নির্ধারণ করা হয়ে থাকে, এবং এটা এমসিকিউ কিন্তু এসে থাকে, হ্যাঁ। সো মান যেটাই দেওয়া থাকুক না কেন, অ্যাসিনক্রোনাস বললেই কিন্তু সেটার দক্ষতা দাঁড়াবে 72.73%। ওকে, তো আশা করি কি এটা বোঝা গিয়েছে, যেটা বুঝতে পেরেছো দক্ষতা আমি যেটা বোঝাতে চেষ্টা করেছি। তাহলে আমরা আরেকটা ইনফরমেশন জানলাম, সেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাই, এবং দক্ষতা হচ্ছে 72.73%, এবং প্রত্যেকটি ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে কি একটা অথবা দুইটা স্টপ বিট ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনসের সবথেকে মূল উপকারিতা বলা যায় যে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, কিন্তু এই ট্রান্সমিশন সিস্টেমের যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় তাহলে কি এটার গতি কম কার থেকে, সিনক্রোনাসের ক্ষেত্রে। সো চলো আমরা আগে আলোচনা করে আসি সিনক্রোনাস নিয়ে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনস নিয়ে আলোচনা করব। সো সিনক্রোনাস ট্রান্সমিশনসের ক্ষেত্রে যেটা হয়, একটু মার্ক করে রাখি, সিনক্রোনাস ট্রান্সমিশনসে প্রেরক থেকে প্রাপকে ডেটা ট্রান্সমিট হওয়ার সময় ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় না, ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয়। কি ব্লক আকারে ট্রান্সমিট হয়, ব্লক বাই ব্লক। সো ব্লক বাই ব্লক ট্রান্সমিট হওয়ার সময়, ব্লক বলতে কি বোঝানো হয়েছে, সাধারণত একটি ব্লকে অনেকগুলো ক্যারেক্টার থাকে। ক্যারেক্টারের সংখ্যা কত, একটি ব্লকে ক্যারেক্টারের সংখ্যা 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে, 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে, এতগুলো ক্যারেক্টার থাকে। আসলে এটি ওয়ার্ড ফরম্যাটে যায় আসলে। সো খেয়াল করে দেখো 80 থেকে 132টি বিট থাকতে পারে, ঠিক আছে। সো আমরা হাইয়েস্ট ধরে নিলাম যে লোয়েস্ট ধরে নিলাম 80টি বিট ক্যারেক্টার যায়, 80টি কী যায়, ক্যারেক্টার, বিট না, কিন্তু এগুলো কিন্তু বিট হিসাবে হিসাব করা হয়েছে, আর এটা কি 80টি ক্যারেক্টার। সো আমরা জানি একটি ক্যারেক্টার সমান 8 বিট, তাহলে 80টি ক্যারেক্টার মানে কত বিট আমরা কি একটু বলতে পারবা? সো 80টি ক্যারেক্টার মানে হচ্ছে 80 গুণিত 8, অর্থাৎ 640 বিট যায়, ঠিক আছে। 640 বিট যায়, কারণ এটা ক্যারেক্টার। ওকে, এবং খেয়াল করে দেখো এই সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে এর শুরুতে একটা স্টার্ট বিট ব্যবহার করা হয়, আমি একটু একে দেখাচ্ছি, এটা স্টার্ট বিট বলা হয় না, এটাকে হেডার ইনফরমেশন বলা হয়, হেডার ইনফরমেশন মূলত আসলে ডেটাটাকে পৌঁছানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ডেটাকে পৌঁছে দেয় এবং সেটাকে কি বোঝাতে সক্ষম হয় যে হ্যাঁ আমার ডেটাটা দেওয়া শুরু হলো। এবং একটি হেডার ইনফরমেশন মূলত 2 বাইটের হয়। কয় বাইট হয়? 2 বাইট। 2 বাইট মানে কত বিট? 2 বাইট মানে 16 বিট। ওকে, এবং শেষের দিকে যেটা ব্যবহার করা হয় সেটা টেলার ইনফরমেশন, অর্থাৎ সেটার কোনো ত্রুটি থাকলো কি না সেটাকে রিড করার জন্য টেলার ইনফরমেশন পাঠানো হয়, ওকে। এটাও মূলত টেলার ইনফরমেশনও মূলত 2 বাইট বা 16 বিট, 2 বাইট বাকি 16 বিট। ওকে, সো সর্বমোট বিট যদি আমরা সবগুলা যোগ করি তাহলে আমরা ফলাফল পাবো 16 বিট এবং 16 বিট 32 বিট,
32 বিটের সাথে 640 বিট কি যোগ করা হচ্ছে, তাহলে আমরা বিট পাচ্ছি সর্বমোট 672 বিট, 672 বিট। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো এতটুকু যে সর্বমোট কতটি বিট বের করা যায়। এবং সিনক্রোনাস ট্রান্সমিশনসেরও দক্ষতা বের করা যায়। দক্ষতা বের করার সূত্রটা সেম, এখানে হচ্ছে ওপরে যেটা ব্যবহার করা হয় প্রকৃত বিট কতটি, প্রকৃত বিট হচ্ছে 640, ঠিক আছে। বাট মোট কত বের হয়েছে, মোট এখানে কত বের হয়েছে 672, এবং এটাকে 100 দ্বারা পার্সেন্টেজ করতে হবে, 100 মাল্টিপল করে পার্সেন্টেজে বের করতে হবে। সো এটার ফলাফল তোমরা ক্যালকুলেট করলে পাবা, যে ফলাফলটা পাবে সেটা হচ্ছে 95.23%, 95.23%। ওকে, সো এটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশনসের দক্ষতা। এটা যে শুধু বিট ওয়াইজে বের করা যায় তা না, কিন্তু বাইট ওয়াইজও বের করা যায়। হ্যাঁ, সো বাইট ওয়াইজও কি তোমরা বের করতে পারো। যেমন ফর এক্সাম্পল এটা এভাবেও বের করা যায় যে আমরা 80টি ক্যারেক্টার মানে কি 80 বাইট, এটা হচ্ছে কি প্রকৃত ডেটা 80 বাইট। বড় হাতের বি বলতে বাইট বোঝানো হয়। এবং মোট অতিরিক্ত মানে মোট ক্ষেত্রে কী হবে, অতিরিক্তগুলো কি যুক্ত হবে। সো 80 বাইট 2 বাইট সর্বমোট কত 84 বাইট ইন্টু কি 100%। সো এটা বাইট দিয়ে হিসাব করছে। সো এটাও ক্যালকুলেট করলে দেখবে যে সেম ফলাফল বের হবে, এবং যে মানই দেওয়া হোক না কেন তার কর্মদক্ষতা সেটা কি 95.23% বের হবে, 95.23% বের হবে। সো আমরা এটা জানলাম সিনক্রোনাসের দক্ষতা, কর্মদক্ষতা হচ্ছে 95.23%। এটারও কর্মদক্ষতা হচ্ছে 72.73%। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। ওকে, সো এতটুকু আমি বুঝাতে পেরেছি। এখন আমি যেটা নিয়ে আলোচনা করবো বা যেটা নিয়ে আলোচনা করতে হবে, যে আমরা একটা গল্পের মাধ্যমে অ্যাসিনক্রোনাস বা সিনক্রোনাসকে একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, গল্পটা দিয়ে বোঝানোটা একটু শ্রেয়, ঠিক আছে। খেয়াল করে দেখো, ফর এক্সাম্পল যে মনে করো যে আমি একজন শিক্ষক হিসাবে আমি 3টা ব্যাচ পড়াই বা 2টা ব্যাচ পড়াই। তো খেয়াল করে দেখো, মনে করো যে আমাদের স্কুল বা আমাদের কোচিং সেন্টারগুলো 8টায় খোলে, 8টা থেকে 9টায় ব্যাচ রয়েছে, 9টা থেকে 10টা এবং 10টা থেকে কি 11টায় রয়েছে, ঠিক আছে। পরপর কি 3টি ব্যাচ বা 2টি ব্যাচ রয়েছে। তো খেয়াল করে দেখো, সাধারণত দপ্তরি এসে কি করবে, দপ্তরি এসে কিন্তু কি রুমটা খোলা রাখে, মূলত রুম পরিষ্কার করে রুমটা খোলা রাখে। সো আমি এখন বর্ণনা দিচ্ছি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম নিয়ে আমি কি বর্ণনা দিচ্ছি। সো অ্যাসিনক্রোনাসকে আমি কি একটা ফাঁকা ঘরের তুলনা করছি, প্রথম ব্যাচের হিসাবে তুলনা করছি। তো খেয়াল করে দেখো, প্রথম ব্যাচে আমার রুমটা দপ্তরি পরিষ্কার করে ফাঁকা রেখে গিয়েছে, আমি এখনও আসিনি কিন্তু। সো খেয়াল করে দেখো, আমার ঠিক ব্যাচটা স্টার্ট হবে 8টার দিকে, 8টা থেকে 9টা পর্যন্ত। সো 8টার দিকে স্টার্ট হবে। সো অনেক স্টুডেন্ট অনেক অ্যাডভান্স আগে চলে আসে, অনেকে হয়তো বা 7:45-এ আসলো, অনেকে হয়তো বা 7:50-এ আসলো, 7:53-তে আসলো, তাই তো। সো এই যে এক একটা স্টুডেন্ট এক একটা টাইমে আসছে, যার যখন আসে সে আসছে, এবং এসে তাকে কিন্তু ওয়েট করতে হচ্ছে না বাইরে, কেননা রুম তো খোলা এবং রুম তো ফাঁকা। হ্যাঁ, তার সিটটা ফাঁকা আছে, সে ইজিলি কী করতে পারবে, প্রতিটা স্টুডেন্ট খুব ইজিলি গিয়ে কি তার শ্রেণীকক্ষে অবস্থান করতে পারবে বা বসতে পারবে, ঠিক আছে। এবং যে কোনো সময় সে আসতে পারবে, কেননা রুমটা কিন্তু খোলাই থাকে বা ফাঁকাই থাকে। তো এই যে আমি শ্রেণীকক্ষের প্রত্যেকটি স্টুডেন্টকে ক্যারেক্টার হিসেবে বিবেচনা করব, কী হিসেবে বিবেচনা করব, ক্যারেক্টার হিসেবে বিবেচনা করব। যেখানে অ্যাসিনক্রোনাস সিস্টেমে প্রেরক থেকে প্রাপকের ডেটা ট্রান্সমিট হওয়ার সময় একটি ক্যারেক্টার যখন ইচ্ছা তখন আসতে পারে, এবং এসে তাকে কিন্তু অপেক্ষা করতে হয় না, সো স্টুডেন্টকে ক্যারেক্টারের সাথে তুলনা করলাম। এই যে অপেক্ষা করতে হয় না বলে তাকে কি বসতে দিতে হয় না, তাকে সোফায় বসতে দিতে হয় না, বা বেঞ্চে বসতে দিতে হয় না, বা অফিস রুমে বসতে দিতে হয় না। সো যেহেতু বসতে দিতে হয় না, আমাকে কি বেঞ্চ টেবিল আলাদা লাগে না, সো স্টোরেজ ডিভাইস লাগে না। সো অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি স্টোরেজ ডিভাইস লাগে না, ওকে। স্টোরেজ ডিভাইস কি আমাদের অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি লাগছে না। এখন খেয়াল করে দেখো, যেটা মেইন থিম যে স্টোরেজ ডিভাইস লাগছে না। এখন খেয়াল করে দেখো, এদের ট্রান্সমিট হওয়ার প্রক্রিয়াটা সমান না, ইকুয়াল না, যে যখন আসছে সে তখন কি ট্রান্সমিট হতে পারছে।
ফর এক্সাম্পল এটা তোমাকে আমি ব্যবহারিকভাবে একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝাই দিই। তুমি ইউটিউবের সার্চ ইঞ্জিনে বা গুগলের সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ দিবা, হ্যাঁ, তো তুমি সার্চ দিতে গিয়ে ফর এক্সাম্পল যে তুমি সার্চ দিবা সাগর আইসিটি কেয়ার, সো সাগর ওয়ার্ডটা লিখতে গেলে খেয়াল করে দেখো তোমাকে 5টা ওয়ার্ড টাইপ করতে হবে, SAGOR, তাই তো? এই 5টা অ্যালফাবেট টাইপ করলে কিন্তু কি তুমি একটা ওয়ার্ড টাইপ করতে পারবা। ফর এক্সাম্পল তুমি SA প্রেস করেছো, এমন সময় তোমার ফ্রেন্ড তোমাকে ফোন দিয়েছে, তুমি তার সাথে কথা বলতে লেগেছো, এই সময় তোমার কি এখানে মনোযোগ নাই। সো আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে তুমি কি G অ্যালফাবেটটা প্রেস করছো এবং O অ্যালফাবেটটা প্রেস করতে যাবা, এই সময় দেখা যাচ্ছে কি তোমাকে তোমার ওয়াশরুমে যাওয়া লাগছে। সো এই যে একটা আবার যখন ওয়াশরুমে গেলে সেখানে হয়তো 10 মিনিট বা 15 মিনিট লাগতে পারে। তো খেয়াল করে দেখো এই যে সময়গুলো, এই যে ডিউরেশন, একটা অ্যালফাবেট প্রেরক থেকে প্রাপকে পাঠানো, হ্যাঁ, সো এদের মধ্যে যে মাঝখানে যে ডিস্টেন্সটা কি ইকুয়াল না। সো কি ডিউরেশনটা আসলে এটা ডিউরেশন হবে। সো ডিউরেশনসটা কি ডিউরেশন ইকুয়াল না, ডিউরেশন কি ইকুয়াল না। ওকে, সো অ্যাসিনক্রোনাস সম্পর্কে আমরা কি জানলাম? তাদের যদি কর্মদক্ষতা জেনেছি, তাদের হচ্ছে স্টোরেজ ডিভাইস লাগে না এবং তাদের কি ডিউরেশন কি সমান না, মাঝখানে যে একটা থেকে আরেকটা ক্যারেক্টার যাওয়ার মাঝখানে সময়টা কি সমান না। অর্থাৎ সে যখন খুশি তখন কি প্রেরক থেকে প্রাপকে কি যেতে পারবে। ঠিক আছে, জাস্ট একটা স্টার্ট বিট ব্যবহার করবে শুরুতে এবং শেষে একটা অথবা দুইটা কি ব্যবহার করবে, স্টপ বিট ব্যবহার করবে। ওকে, এই ছিল অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনসের কি ব্যাখ্যা। সো এখন আমি তোমাদেরকে বই থেকে জাস্ট এটা একটু সুবিধা এবং অসুবিধাগুলো একটু উল্লেখ করে দিই। খুবই সিম্পল। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনসের সুবিধা হচ্ছে ডেটা প্রেরক থেকে ডেটা যে কোনো সময় সেটা পাঠাতে পারে এবং কি প্রেরক যে কোনো সময় পাঠাতে পারে, প্রাপক যে কোনো সময় সেটা কি রিসিভ করতে পারে। এবং এখানে কি বাফার রেজিস্টার অর্থাৎ স্টোরেজ ডিভাইস, প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগে না। হ্যাঁ, রেজিস্টার কিন্তু কি জমা রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে ডেটা ট্রান্সমিশনসের জন্য ব্যয় অত্যন্ত কম। কেননা এখানে তোমার সিরিয়াল ট্রান্সমিশনসে ব্যয় অত্যন্ত কমই হয়, কেননা এখানে তোমার ডেটা ট্রান্সমিট হওয়ার সময় একটা করে বিট যায়। হ্যাঁ, সো এটা কি খুব একটা যে পরিচর্যার বিষয়টা সেটার ক্ষেত্রে কম খরচ হয়, এটাকে বলা হয় ইনস্টলেশনস ব্যয় অত্যন্ত কম। সো অ্যাসিনক্রোনাসের কিছু সুবিধা আমরা জানলাম, অসুবিধাগুলো আমাদেরকে কি জানা উচিত। অসুবিধাগুলো কি? ডেটা ট্রান্সমিশনসে যদি আমরা মাধ্যম প্রেরক থেকে প্রাপকে পাঠানোর জন্য তো মাধ্যম লাগে। সো মাধ্যমটি যদি হয় মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট মাধ্যম, সো সেক্ষেত্রে কিন্তু কি এই যে মাধ্যমটা যে থাকে, মাধ্যমটা অনেক সময় যখন ডেটা তুমি পাঠাচ্ছ না তখন কি অব্যবহৃত অবস্থায় থাকে। সো অব্যবহৃত অবস্থায় সেটা কিন্তু কি কিছুটা আমাদের ব্যয় বৃদ্ধি করে ফেলে। এবং সিনক্রোনাস ট্রান্সমিশনসের তুলনায় অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম কেন? কারণ এখানে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, আর এখানে কি ব্লক বাই ব্লক যায়। একটা ব্লকে অনেকগুলো ক্যারেক্টার থাকে এবং এখানে কি জাস্ট ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। সো এর থেকে কি দক্ষতা কম। দেখো দক্ষতা এর হচ্ছে 95.23, এর দক্ষতা হচ্ছে 72.73%। এরপরে আসছে ট্রান্সমিশনস গতি কম। এই ট্রান্সমিশনস গতি কম কারণ কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাচ্ছে, এখানে কি ব্লক বাই ব্লক যাচ্ছে, অনেকগুলো ক্যারেক্টার মিলে একসাথে যাচ্ছে, এখানে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাচ্ছে। সো কি গতি কম এবং ট্রান্সমিশনসে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যে স্টার্ট বিট বা স্টপ বিটের মধ্যে যদি ঝামেলা লেগে যায় তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনা বেশ থাকে। সো সিনক্রোনাস ট্রান্সমিশনসের ব্যবহার ক্ষেত্রগুলো আমি জাস্ট একটু বলে দিই। কিবোর্ড থেকে কম্পিউটার, সিনক্রোনাস ব্যবহার করা হয়ে থাকে মূলত কিবোর্ড থেকে কম্পিউটারে, পাঞ্চ রিডার হতে কম্পিউটারে এবং কম্পিউটার হতে পাঞ্চ রিডার বলতে যেখানে আমরা হচ্ছে বিভিন্ন শপিং মলগুলোতে আমাদের কার্ড পাঞ্চ করে কি বিল প্রদান করা হয়। এবং কম্পিউটার হতে প্রিন্টারে কি ডেটা স্থানান্তরের জন্য, ভিডিও গেমসের জয়স্টিকের জন্য ডেটা পাঠানোর ক্ষেত্রে কি এটা ব্যবহার করা হয়। জয়স্টিক কি আসলে ভিডিও গেম কিন্তু অনেক ধরনের জয়স্টিক বা অনেক ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। সো সেইগুলোর ক্ষেত্রে কী ব্যবহার করা হয়? অ্যাসিনক্রোনাস ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়? অ্যাসিনক্রোনাস ব্যবহার করা হয়। সো আমরা কি কিছু মূল্যবান তথ্য জানতে পারলাম যেখান থেকে কি আমরা তাদের বৈশিষ্ট্য জানতে পারছি। সো তোমরা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসটা খুব ভালো মতন পড়তে হবে, কেননা এর পার্থক্য এসে থাকে। সো এটির গতি কম তাই দক্ষতাও কম, এখানে স্টোরেজ ডিভাইস লাগে না
এবং মাঝের মধ্যবর্তী সময়টা কি সমান না, এবং ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, এবং প্রত্যেকটা শুরুতে স্টার্ট বিট এবং শেষে কি স্টপ বিট ব্যবহার করা হয়, এবং ট্রান্সমিশন দক্ষতা আছে কি 72.73%, এবং এটা কি কস্ট বেশি, সরি কস্ট কম, এটা হচ্ছে কস্ট কি কস্ট কম, কস্ট লো, হ্যাঁ মানে খুব সার্ভিসিং করতে হয় না সেহেতু কি কস্ট লো। ওকে, সো এতগুলো ইনফরমেশন জানলেই যথেষ্ট হবে তোমার জন্য। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সিনক্রোনাস ট্রান্সমিশনস নিয়ে আলোচনা করব। এখন আমরা সিনক্রোনাস ট্রান্সমিশনস নিয়ে আলোচনা করব। সো অ্যাসিনক্রোনাসকে আমি কী বললাম, যে একটা ফাঁকা ঘর, 8টার ব্যাচ, প্রথম ব্যাচ যেখানে স্টুডেন্টকে ওয়েট করতে হবে না, সরাসরি সে কি ক্লাসে উপস্থিত হতে পারবে এবং যার যখন ইচ্ছা আসতে পারবে। কেউ 7:55, কেউ 7:50, কেউ 8টা, কেউ 8:03, 8:05 আসতে পারবে। ওকে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি সিনক্রোনাস ট্রান্সমিশনস পদ্ধতি। সো এটাও আমি একটা গল্পের মাধ্যমে বোঝাবো। সো এই সিনক্রোনাস ট্রান্সমিশনস প্রসেসটা হচ্ছে আমার 9টার ব্যাচের স্টুডেন্ট, আমার 9টার ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ, সো খেয়াল করে দেখো প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা কিন্তু ব্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে কিন্তু কি উপস্থিত হয়ে পড়ে। তো সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে যেটা হয়ে থাকবে যে প্রেরক থেকে প্রাপক ডেটা ট্রান্সমিট হওয়ার সময়, আমি গল্পটা বলি তোমাকে, যে 8টার ব্যাচের ক্লাস চলছে। সো এই সময় 9টার ব্যাচের স্টুডেন্টরা চলে এসেছে। 8টার ব্যাচের স্টুডেন্টের ক্লাস কিন্তু 9টাতে শেষ হবে, 8টা থেকে 9টা। তো 9টার ব্যাচের স্টুডেন্টরা কি ঠিক 9টাতেই আসবে? না, তারা একটু আগে আসবে। সো এসে কি তারা কি এখন কি রুমটা ফাঁকা আছে, আমাকে একটু বলো তো, এখন কি রুমটা ফাঁকা আছে? অবশ্যই নাই। সো যেহেতু রুমটা ফাঁকা নাই, তাহলে কি তারা রুমে বসে যেতে পারবে না। ঠিক আছে, তারা রুমে বসে যেতে পারবে না। তাহলে কি তাদেরকে ওয়েট করতে হবে, তাদেরকে কি করতে হবে? ওয়েট করতে হবে। তাহলে তাদেরকে কি আমাকে বসার জন্য কোনো জায়গা দিতে হবে। তাদেরকে বসার জন্য কোনো জায়গা দিতে হলে কি আমার স্টোরেজ ডিভাইস লাগবে। আমার কি লাগবে? স্টোরেজ ডিভাইস কি লাগবে? স্টোরেজ ডিভাইস লাগবে। ওকে, এবং খেয়াল করে দেখো এখানে যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় আসতে পারবে না। এখানে দেখো প্রত্যেকটা স্টুডেন্ট যেহেতু রুমটা ফাঁকা ছিল, যে যখন ইচ্ছা হচ্ছিল কি চলে আসতে পারছিল। বাট 9টার স্টুডেন্ট ব্যাচের স্টুডেন্টদেরকে কী করতে হবে, যে সবাইকে একসাথে উপস্থিত হতে হবে। তারপর কি সবাই যখন এই ব্যাচটা, যখন 8টার ব্যাচটা বের হয়ে যাবে, তখন কি 9টার ব্যাচটা কি ঢুকতে পারবে। সো এদেরকে ডিউরেশন কি ইকুয়াল, সমান। হ্যাঁ, আমি তোমাকে সিনক্রোনাস সিস্টেমের একটা উদাহরণ দিই। মনে করো সাগর, আইসিটি, কেয়ার, এই 3টি ওয়ার্ড তুমি কি সার্চ ইঞ্জিনে কি সার্চ দিবা। তো এখানে সাগর ওয়ার্ড যেটি রয়েছে সেটি আগে একবার যাবে, তারপর আইসিটি ওয়ার্ডটি যাবে, তারপর কি কেয়ার ওয়ার্ডটিতে যাবে, অর্থাৎ কি ব্লক বাই ব্লক যাবে। এবং এক একটি ব্লক যাওয়ার মধ্যে মধ্যবর্তী সময়টা সমান হবে। ওকে, সো সিনক্রোনাস সিস্টেমে মধ্যবর্তী ডিউরেশনসটা কি সমান হয়। এবং খেয়াল করে দেখো এখানে যেহেতু এতগুলা একসাথে যায়, তো যেই রোডে গাড়ি চলাচল বেশি সেই রোডের কিন্তু ক্ষয়ক্ষতি বেশি হয়। হ্যাঁ, রোডের ক্ষয়ক্ষতি বেশি হয়, কারণ লোড পড়ে রোডের উপরে। সো সেটার জন্য কি সেটার হচ্ছে পরিচর্যা করা লাগে না। সো সিনক্রোনাস সিস্টেমের জন্য কি পরিচর্যা করা লাগে। সো এর কি কস্টটা বেশ হাই। হ্যাঁ, এবং এই ট্রান্সমিশন স্পিড কীরকম? স্পিড কিন্তু অনেক হাই, স্পিড অনেক ভালো। হ্যাঁ, স্পিড হাই। ওকে, স্পিড কিন্তু কি এটার হাই। সো এই জিনিসগুলো, এবং ট্রান্সমিশন দক্ষতা কি বেশি, ট্রান্সমিশন দক্ষতা আমরা জানি যে বেশি। সো এই জিনিসগুলো কি আমরা জানতে হবে। সো 8টার ব্যাচের স্টুডেন্ট ফাঁকা ঘরে বসে পড়বে, 9টার ব্যাচের স্টুডেন্টরা পুরো ব্যাচ একসাথে একত্রিত হয়ে তারপর কি 9টার ব্যাচে কি তারা ইনক্লুড হবে যখন তারা বের হয়ে যাবে, এবং এদের মধ্যবর্তী সময় কি সমান হয়। এখন যেটা করব আমরা অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস জানলাম, এখন আমরা আরেকটা সিস্টেম নিয়ে জানবো। আচ্ছা, এখন আমরা সিনক্রোনাস ট্রান্সমিশনসের কিছু সুবিধা এবং অসুবিধা জেনে নিব। সো সিনক্রোনাস ট্রান্সমিশনসের সুবিধাগুলো হচ্ছে কি, সিনক্রোনাস ট্রান্সমিশনসের দক্ষতা অ্যাসিনক্রোনাসের থেকে কি বেশি। এটা হচ্ছে ফার্স্ট সুবিধা। এখানে কি কার্য অনবরত হয়। হ্যাঁ, কার্য কিন্তু কি এই যেখানে স্টার্ট বিট বা স্টপ বিট ব্যবহার করা হয়, বা এখানে কি হেডার ইনফরমেশন বা টেলার ইনফরমেশন ব্যবহার করা হয়। এবং হেডার ইনফরমেশন এবং টেলার ইনফরমেশনের যে বৈশিষ্ট্যটা এখানে বলা রয়েছে, যে তোমরা এটা পড়তে পারবা, যে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রত্যেকটি ব্লকের শুরুতে হেডার এবং কি টেলার ইনফরমেশন ব্যবহার করা হয়ে থাকে।
সো হেডার ইনফরমেশনে এই যে 2 বাইট থাকে, 2 বাইটের মধ্যে হচ্ছে 1 বাইট ফ্ল্যাগ থাকে এবং 1 বাইট কি থাকে, কন্ট্রোল ফিল্ড থাকে। সো এটি কি করে, গ্রাহক, প্রেরক এবং গ্রাহকের সিগন্যালের গতিকে কি সামঞ্জস্যতার বিধান মানে কি নিয়ন্ত্রণ করে, সিনক্রোনাইজেশন নিয়ন্ত্রণ করে, এবং কি প্রেরক এবং প্রাপকের এই যে হেডার ইনফরমেশন প্রেরক এবং প্রাপকের কি অ্যাড্রেস বহন করে। মানে অ্যাড্রেস সে কিন্তু কি জানে কোথা থেকে কোথায় যেতে হবে। এবং টেলার ইনফরমেশন কি, ব্লকের শেষের দিকে ডেটার মধ্যে কোনো ভুল গেছে কিনা বা সবগুলো ডেটা সঠিকভাবে পৌঁছেছে কিনা সেটা কি নির্ধারণ করে দিয়ে থাকে। সো এটা হেডার এবং কি এটা টেলার ইনফরমেশনের কাজ। সো সুবিধার আরেকটি হচ্ছে এর বিরতির প্রয়োজন হয় না। বিরতির প্রয়োজন হয় না বলতে কি, টাইম ইন্টারভ্যালের প্রয়োজন হয় না, মানে একটা ব্লক গেল তারপরে কি আরেকটা ব্লক খুব দ্রুত চলে যেতে পারে। স্টার্ট বিট বা স্টপ বিটের প্রয়োজন হয় না, হেডার বা টেলার ইনফরমেশন থাকে সামনে। ওকে, এবং সময় তুলনামূলক কম লাগে, কেননা এখানে কি প্রত্যেকটা ব্লকে কি 80 থেকে 132টা ক্যারেক্টার যায়, 80 থেকে 132টা ক্যারেক্টার যায়। হ্যাঁ, সো আমি এখানে 80 দিয়ে হিসাবটা করেছি। এবং সিনক্রোনাসে একইভাবে কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধা কি, এটি হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। সো প্রাইমারি স্টোরেজ ডিভাইস যেহেতু প্রয়োজন হয় সেহেতু কি কস্টটা বেশ বেশি, কেননা স্টোরেজ ডিভাইস কিনতে কি বেশ খরচ হয়ে থাকে। এবং খেয়াল করে দেখো, তুলনামূলকভাবে প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগে, কস্ট অনেক হাই, এবং প্রত্যেকটা ব্লকের শুরুতে একটি হেডার এবং একটি টেলার ইনফরমেশনের সিগন্যাল যুক্ত করতে হয়, এই সিগন্যালটা দিতে হয়। হ্যাঁ, সো এটা কি বেশ কষ্টসাধ্য আর কি। এবং এর ক্ষেত্রে আসলে সার্কিট বেশ জটিল হয়ে যায়। সার্কিট কি আসলে সার্কিটের মাধ্যমে প্রেরক থেকে প্রাপকে পাঠানো হয়, সার্কিট কি বেশ জটিল হয়ে পড়ে। সো সিনক্রোনাসের ব্যবহারগুলো কোথায় করা হয়ে থাকে, কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেট করার সময় কি সিনক্রোনাস ব্যবহার করা হয়ে থাকে। একই স্থান থেকে দূরবর্তী কোনো স্থানে প্রেরণের জন্য সিনক্রোনাস ব্যবহার করা হয়। সেখানে ব্লক কি করে, অনেকগুলো ক্যারেক্টারকে একত্রিত করে একসাথে কি রওনা দেয়, এবং একসাথে অনেকগুলো কম্পিউটারের ক্ষেত্রে কি একসাথে অনেকগুলো কম্পিউটারের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কি এটা কি ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, সো এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং কি সিনক্রোনাসের কি বৈশিষ্ট্য, যেটা আমরা কি জানতে পারলাম। সো এখন আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের সিরিয়াল ট্রান্সমিশন সিস্টেমে আরেকটা ট্রান্সমিশন সিস্টেম ছিল, সেটা হচ্ছে কি আইসোক্রোনাস। সো আমরা এখন কি আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম নিয়ে জানবো। সো আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমকে আমি সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাসের কি কম্বিনেশনাল ফর্ম বলবো। সো আইসোক্রোনাস সিস্টেমটা অনেকটাই সিনক্রোনাস এবং কি অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের কি সমন্বিত রূপ। কেন সমন্বিত রূপ বলা হয়েছে, আইসোক্রোনাসের বৈশিষ্ট্য হচ্ছে সিনক্রোনাসের মতনই কিন্তু কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। কি হয়, ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয়, ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয়। এবং প্রত্যেকটি ব্লকে কি থাকে, প্রত্যেকটি ব্লকে অবশ্যই 80 থেকে 132টা কি ক্যারেক্টার থাকে, 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। ওকে, তবে এখানে সিনক্রোনাসেরও একটা বৈশিষ্ট্য আইসোক্রোনাসের মধ্যে বিদ্যমান। সেটা হচ্ছে তাদের স্টোরেজ ডিভাইস লাগে না। তার হচ্ছে স্টোরেজ ডিভাইস লাগে না। ওকে, এটা কিন্তু অ্যাসিনক্রোনাসের বৈশিষ্ট্য। সো এই দুইটা বৈশিষ্ট্যের জন্য আইসোক্রোনাসকে অ্যাসিনক্রোনাস এবং কি সিনক্রোনাসের কি সমন্বিত রূপ বলা হয়। সো আমি যদি তোমাকে একটু পড়ে শোনাই, এবং এখানে খেয়াল করে দেখো এদের মধ্যে আনকমন যে বিষয়টা রয়েছে, অ্যাসিনক্রোনাসের ডিউরেশনসটা ইন্টারভ্যালটা সমান না, বা এর কিন্তু ডিউরেশন সমান। বাট আইসোক্রোনাসের একটি ইউনিক বৈশিষ্ট্য রয়েছে, এর হচ্ছে ডিউরেশনস জিরো, অলমোস্ট জিরো, অ্যাপ্রক্সিমেটলি জিরো। ডিউরেশন হচ্ছে কি জিরো। মাঝের মধ্যবর্তী সময় কত ধরা হয়, প্রায় শূন্য ধরা হয়। ঠিক আছে, যেমন লাইভ সম্প্রচার বা টিভি স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কিন্তু কি আইসোক্রোনাস ব্যবহার করা হয়। লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে কি আইসোক্রোনাস ব্যবহার করা হয়, মানে প্রেরক যেটা দিচ্ছে সেটা প্রাপকের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, এদের মধ্যে কোনো স্টার্ট স্টপ বিট ব্যবহার করা হয়ে থাকে না মূলত। তবে ট্রান্সমিশনসে ডেটা শুরু করার পূর্বে একটি স্টার্ট সিগন্যাল পাঠানো হয়, স্টার্ট বিট না কিন্তু একটা স্টার্ট সিগন্যাল পাঠানো হয়, এবং শেষে একটা স্টপ সিগন্যাল ব্যবহার করা হয়, বিট না কিন্তু স্টার্ট
সিগন্যাল এবং স্টপ সিগন্যাল ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এবং আইসোক্রোনাস পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে শর্তাধীনভাবে ডেটা পুনঃপ্রেরণ সম্ভব নয়। মানে একটা আইসোক্রোনাসে যেটা হয় যে তুমি যেই সময়টা ডেটা পাঠাচ্ছ শুধু সেই সময়টাতেই যাবে, এবং সেই সময়টা ওভার হয়ে গেলে কিন্তু কি ডেটাকে আবারও পাঠানো সম্ভব না। ওকে, এবং এখানে ভুল ত্রুটি শনাক্তকরণ করা যায় না। যদি প্রেরক থেকে প্রাপকে যাওয়ার সময় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কি সেটাকে শনাক্ত করা যায় না বা সংশোধনও করা যায় না। এটা হচ্ছে কি এর অসুবিধা একটি। সো এটা হচ্ছে আইসোক্রোনাসের বৈশিষ্ট্য। সো আইসোক্রোনাসটা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে মতন কি আমি একটা গল্প দিয়ে শোনাবো, যেটা কি তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এখানে আমার 8টার 9টার ব্যাচ শেষ, কিন্তু এবার 10টার ব্যাচ আসবে। সো আমি দেখলাম, আমি এর আগে একটা প্রবলেম ফেস করেছি, 8টার ব্যাচের স্টুডেন্টরা বের হয়েছে, তারপরে কিন্তু 9টার ব্যাচের স্টুডেন্টরা কিন্তু কি ক্লাসে শ্রেণীকক্ষে প্রবেশ করতে পেরেছে। তো এই যে 8টার ব্যাচের স্টুডেন্ট, সব স্টুডেন্টগুলো বের হলো, 100 জন স্টুডেন্ট বের হলো, তারপরে 9টার ব্যাচের 100 জন স্টুডেন্ট কি রুমে প্রবেশ করলো। সো এই যে মাঝখানে কিছুটা সময় কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, পড়ানোর কিছুটা সময় আমার 5 মিনিট নষ্ট হয়ে গেছে। সো আমি এই চিন্তা ভাবনা থেকে আমি যেটা একটা সিদ্ধান্ত নিলাম, আমি গল্পটা হচ্ছে এরকম যে যখন 10টার ব্যাচের স্টুডেন্টরা ঢুকবে, যখন 10টা বেজে যাবে, তখন কিন্তু কি 9টার ব্যাচের স্টুডেন্টদের পড়ানো শেষ। তখন 9টার আমার রুমের কিন্তু 2টা দরজা, একটা হচ্ছে সামনে যেটাতে ঢোকে, এবং আরেকটা হচ্ছে পেছনে রয়েছে যেটা হচ্ছে এক্সিট, একটা এন্টার পয়েন্ট এবং কি একটা এক্সিট পয়েন্ট। তো আমি এমন একটা সিস্টেম করলাম যে 9টার ব্যাচের স্টুডেন্টরা যখন 10টা তাদের পড়া শেষ, তাদেরকে বললাম যে তোমরা পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও, এবং 10টার স্টুডেন্টদেরকে বললাম যে তোমরা সামনের দরজা দিয়ে ঢুকে যাও। ঠিক আছে, তাহলে তাদেরকে কিন্তু কি ওয়েট করতে হবে না। সো এই জন্য আইসোক্রোনাসে স্টোরেজ ডিভাইস লাগে না, এবং তাদের মাঝখানে যে সময়টা নষ্ট হয় না, তারা প্রায় কি সময় নষ্ট করা ছাড়াই কিন্তু কি ক্লাস কক্ষে প্রবেশ করতে পারে। ঠিক আছে, এবং পুরো ব্যাচ আকারে, পুরো ব্লক আকারে কিন্তু কি প্রবেশ করতে পারে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি আইসোক্রোনাসের বৈশিষ্ট্য। আমি এই 3টি গল্প দ্বারা তোমাকে আইসোক্রোনাস, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস বোঝানোর চেষ্টা করেছি। সো তোমরা আমাকে জানাবা যে গল্পটা শুনে তোমাদের আয়ত্ত করতে কতটুকু সুবিধা হয়েছে, কমেন্টে জানাবা। এবং তোমাদের এই টপিক বা এই গল্পটা শোনার পরে বা মনে রাখার পরে তোমার কিন্তু সেটা কি দেখবা, সেটা মনে রাখার পরে তুমি যদি সেটা বইটা পড়ো, তাহলে দেখবা যে সেটা কি অনেক লাস্টিং করবে। সো অ্যাসিনক্রোনাস যেখানে এ আছে, আমি আরেকটু ট্রিক শিখাই দিই। যেখানে অ্যাসিনক্রোনাস হচ্ছে কি 8টার ব্যাচ, সিনক্রোনাস হচ্ছে 9টার ব্যাচ, যাদেরকে ওয়েট করতে হয়, এবং আইসোক্রোনাস হচ্ছে 10টার ব্যাচ। সো এ তো আগে অ্যালফাবেট এ, যেটা অ্যাসিনক্রোনাস 8টার ব্যাচ, সিনক্রোনাস 9টার ব্যাচ, তারপর কি আইসোক্রোনাস 10টার ব্যাচ। সো এই 3টা উদাহরণের মাধ্যমে আমি তোমাকে ডেটা ট্রান্সমিশনস মেথডটা বোঝানোর চেষ্টা করেছি, এবং ডেটা ট্রান্সমিশনস মেথড সম্পর্কে পর্যাপ্ত তথ্যবহুল একটি ক্লাস দেওয়ার চেষ্টা করেছি। সো তোমরা আশা করি সেই ক্লাসটি তোমাদের কাজে লাগাবা, এবং ডেটা ট্রান্সমিশনস মেথড এবং মোডকে খুব গুরুত্ব সহকারে পড়বা। কেননা ডেটা ট্রান্সমিশনস মেথড এবং মোড থেকে কিন্তু সৃজনশীল এমসিকিউ উভয়ে কিন্তু কি বেশ বড় সৃজনশীল কোশ্চেন্স দেওয়া হয়, এবং কি বেশ এমসিকিউ কোশ্চেন দেওয়া হয়। সো আমরা বলতে পারি বড় মাপের কি একটা কন্ট্রিবিউশনস কি এখান থেকে পাওয়া যায়, এই অধ্যায়ের এই টপিকগুলো থেকে পাওয়া যায়। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ফেলবা, এবং বেল আইকনটিতে ক্লিক করবা যাতে পরবর্তী আপডেটটা তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।